সুপ্রিয় শিক্ষার্থী, শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের জীববিজ্ঞান ক্লাস। কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আচ্ছা, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। তাহলে দেখতেই পাচ্ছ যে আমরা 12 অধ্যায় শুরু করেছি। গতদিন তোমাদের 12 অধ্যায়ের ভিডিও ক্লাসটা দেখেছো? এটার যে রেকর্ড ক্লাসটা দিয়েছিলাম সেটা কি দেখেছো তোমরা? ছেলেদের সাথে আমার 12 অধ্যায় শুরু হয়েছিল ছেলেদের ব্যাচে। সেখানে আমি ডিএনএ এর গঠন, শুধুমাত্র কেমিক্যাল স্ট্রাকচার পড়িয়েছি। তোমাদেরকে আমি আবার ডিএনএ এর কেমিক্যাল স্ট্রাকচার প্লাস হচ্ছে যে ফিজিক্যাল স্ট্রাকচার দুইটাই পড়াতে চাই। এর কারণ হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, জিনিসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে প্রথমে আজকে আমরা কি শিখব? ডিএনএ এর বই সামনে নিয়েছো? তোমাদের বই আছে, 12 অধ্যায় বের করো এবং 12 অধ্যায়ের তোমরা চলে আসো 257 পৃষ্ঠা, ডিএনএ এর রাসায়নিক ও ভৌত গঠন। এটা আমাদের আজকের মেন বিষয়। এখান থেকে আমরা কি পাই? বড় প্রশ্ন বলতে এখানে হয় গয়ে থাকবে, গয়ে বেশিরভাগ থাকে। হ্যাঁ, এখন দেখো যে রাসায়নিক উপাদানের মধ্যে প্রথমত আমরা বলছি ডিএনএ পলিনিউক্লিওটাইডের একটি গঠন। কি? নিউক্লিওটাইডের একটি গঠন। নিউক্লিওটাইডের একটি গঠন। এখন দেখো পলি মানে হচ্ছে যে বহু। পলি মানে আমরা কি বলে থাকি? পলি মানে বহু। তাহলে এই জায়গাতে অনেকগুলো, ডিএনএ এর ভিতরে অনেক কি থাকে? নিউক্লিওটাইড থাকে। ডিএনএতে অনেক নিউক্লিওটাইড থাকে। সেই ডিএনএ এর অনেক নিউক্লিওটাইডের ভেতরে তাহলে আমাদেরকে জানতে হবে যে নিউক্লিওটাইডটা কি। নিউক্লিওটাইড কাকে বলে বা নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে, খুব ভালো করে খেয়াল করো, নিউক্লিওটাইড তিনটা জিনিসের সমন্বয়ে গঠিত। 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বলতে পারি, বা এটাকে আমরা কি বলতে পারি? শর্করা। তারপরে আমাদের আছে নাইট্রোজেন বেজ মানে ক্ষার, এবং তার সাথে আছে আমাদের কি? অজৈব ফসফেট। এই তিনটা জিনিসের সমন্বয়ে যেটা গঠিত হয় তাকে আমরা কি বলে থাকি? নিউক্লিওটাইড বলে থাকি। তোমরা কি বুঝতে পেরেছো নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড বলবে তোমরা 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার বা শর্করা, নাইট্রোজেন বেস এবং অজৈব ফসফেটের সমন্বয়ে গঠিত যৌগকে আমরা কি বলবো? ডিএনএ না, নিউক্লিওটাইড বলবো। আর অনেকগুলো নিউক্লিওটাইড নিয়ে কি গঠিত হবে? পলিনিউক্লিওটাইড গঠিত হবে। এইটুকু কি তোমরা সবাই বুঝতে পেরেছো? এতটুকু বুঝলে অনেকখানি বুঝতে পারবে, এরপরে আর তোমাদের সমস্যা হবে না। বুঝতে পেরেছো ইরা? আমি তো কিছুই শুনতে পাচ্ছি না, বলো। জি মিস। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছো। তাহলে এখন চলে আসি, দেখো যে এই যে গঠনের মেন জিনিস হচ্ছে এটা। পলিনিউক্লিওটাইডের দ্বিসূত্রী ডবল হেলিক্স কয়টা? আমরা সূত্রক দেখতে পাচ্ছি, দুইটা দেখতে পাচ্ছি না? দেখো এই দিক দিয়ে একটা স্ট্যান্ড আমরা দেখছি, আবার এই দিক দিকে আর একটা স্ট্র্যান্ড দেখছি। এই কারণে ডিএনএ কে আমরা কি বলে থাকি? দ্বিসূত্রী বা ইংরেজিতে ডবল হেলিক্স বলা হয়ে থাকে।
এখানে দেখো এটা আমাদের সর্পিল আকার গঠন। এখানে আমরা একটা কেমিক্যাল স্ট্রাকচার দেখছি। এটা আমাদের একটা স্ট্যান্ড, এটা আমাদের নাইট্রোজেন বেজের স্ট্যান্ড। এই যে মাঝে দুইটা নাইট্রোজেন বেজ আছে, এস দিয়ে আমি সুগার দেখিয়েছি। আর এই যে গোল গোল গুলো, এগুলো হচ্ছে আমাদের ফসফেট, অজৈব ফসফেট গ্রুপ। তাহলে এইটুকু কি এতটুকু কি আমার কি বলতো, কে বলবে? এইটুকুনের নাম কি? এইটুকু দেখো তুমি, এখানে আমরা টি দেখছি, টি এর সাথে আমাদের সুগার যুক্ত আছে, সুগারের সাথে আমাদের কি যুক্ত আছে? ফসফেট যুক্ত আছে। তাহলে এইটুকু কিন্তু আমার কি নিউক্লিয়, বলো, নিউক্লিওটাইড। এইটুকু আমাদের নিউক্লিওটাইড। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? তাহলে আমরা বলছি যে পলিনিউক্লিওটাইডের গঠনকে আমরা কি বলছি? পলিনিউক্লিওটাইডের গঠনকে আমরা ডিএনএ বলছি। এখন দেখো নাইট্রোজেন বেস দুই ধরনের। নাইট্রোজেন বেস কয় ধরনের? নাইট্রোজেন বেস দুই ধরনের, একটা পিউরিন আর একটা পাইরিমিডিন। খেয়াল করো, নাইট্রোজেন বেস আমি কয় ধরনের বললাম? দুই ধরনের নাইট্রোজেন বেস আছে। নাইট্রোজেন বেস কয় ধরনের? দুই ধরনের, যথা একটা পাবো আমরা পিউরিন, দুই নাম্বার পাবো পাইরিমিডিন। ওকে, এখন দেখো পিউরিন দুইটার নাম কি? পিউরিন হচ্ছে অ্যাডেনিন ও গুয়ানিন। অ্যাডেনিন ও গুয়ানিন কি বেস? পিউরিন। এবং সাইটোসিন ও থায়ামিন হচ্ছে পাইরিমিডিন। আচ্ছা, অ্যাডেনিনকে আমরা এ দ্বারা চিহ্নিত করে থাকি, গুয়ানিনকে আমরা জি দ্বারা চিহ্নিত করে থাকি। পাইরিমিডিন সাইটোসিন সি দিয়ে, এবং থায়ামিনকে আমরা টি দিয়ে কি করে থাকি? চিহ্নিত করে থাকি। তাহলে আমরা দেখছি যে নাইট্রোজেন বেস দুই ধরনের, একটা পিউরিন আর একটা হচ্ছে পাইরিমিডিন। পিউরিন দুইটার নাম অ্যাডেনিন ও গুয়ানিন, পাইরিমিডিন দুইটার নাম হচ্ছে সাইটোসিন ও থায়ামিন। এখানে ডিএনএ এর ক্ষেত্রে কখনো পিউরিন পিউরিন যুক্ত হবে না, বা পাইরিমিডিন পাইরিমিডিন যুক্ত হবে না। অর্থাৎ অ্যাডেনিন থায়ামিনের, অ্যাডেনিন গুয়ানিনের সাথে কি হবে না? যুক্ত হবে না। এখানে নিয়ম হচ্ছে পিউরিন আর পাইরিমিডিন বেস যুক্ত হবে। ক্লিয়ার? পিউরিন আর পাইরিমিডিন বেস যুক্ত হবে, কখনো সমগোত্রীয় বেসগুলো যুক্ত হবে না। অর্থাৎ পিউরিন পাইরিমিডিন যেমন অ্যাডেনিন থায়ামিনের সাথে, দেখা যাচ্ছে অ্যাডেনিন থায়ামিনের সাথে, এ মানে অ্যাডেনিন, টি মানে থায়ামিন, আমরা সংক্ষেপে লিখছি কয়টি হাইড্রোজেন বন্ধন দ্বারা? দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকে। অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে, এবং আমাদের সাইটোসিন গুয়ানিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ধন দ্বারা যুক্ত থাকবে। এটা আমাদেরকে খেয়াল করতে হবে। তাহলে আমরা বললাম বেস দুই ধরনের, নাইট্রোজেন বেস অ্যাডেনিন, পিউরিন আর পাইরিমিডিন। আমরা বলছি সমগোত্রীয় বা সমধর্মী বেস কখনো যুক্ত হবে না, এখানে পিউরিন পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। এই ক্ষেত্রে অ্যাডেনিন থায়ামিনের সাথে দুইটি হাইড্রোজেন বন্ধন দ্বারা, এবং গুয়ানিন সাইটোসিনের সাথে তিনটি হাইড্রোজেন বন্ড দ্বারা কি থাকবে? যুক্ত থাকবে। এইটুকু বুঝতে পেরেছো সবাই? আচ্ছা, এই বন্ধন সর্বদা আমরা বললাম যে পাইরিন আর পাইরিমিডিনের সাথে যুক্ত হবে। এখন খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, বলছে কি দুটি সূত্রের এখানে হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য, হেলিক্সের আমাদের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য আমাদের
34 অ্যামস্ট্রং। ঘূর্ণনের, একটা ঘূর্ণনের দৈর্ঘ্য হেলিক্সের হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং। ঠিক আছে, এই যে একটা ঘূর্ণন, এর দৈর্ঘ্য কত? 34 অ্যামস্ট্রং, মনে থাকবে। এবং এ প্রতিটি ঘূর্ণনে কতটি করে নিউক্লিওটাইড থাকে? প্রতিটি ঘূর্ণনে 10টি করে নিউক্লিওটাইড থাকে। ওকে, বুঝতে পেরেছো তোমরা? হেলিক্সের প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, প্রতিটি ঘূর্ণনের দৈর্ঘ্য 34 অ্যামস্ট্রং, প্রত্যেকটা ঘূর্ণনে কতটি করে নিউক্লিওটাইড আছে? এই যে এগুলো কিন্তু আমাদের নিউক্লিওটাইড, দেখা যায়? বুঝতে পারছো? নিউক্লিওটাইড, এই যে এগুলো আমাদের এক একটা নিউক্লিওটাইড। এবং বলছে, শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, যে একটা নিউক্লিওটাইড থেকে আর একটা নিউক্লিওটাইড, অর্থাৎ এ নিউক্লিওটাইড থেকে এ নিউক্লিওটাইডের দূরত্ব 10 দিয়ে ভাগ করে দাও। একটা ঘূর্ণনের মধ্যে কতগুলো নিউক্লিওটাইড? 10টি নিউক্লিওটাইড আছে। 10টি নিউক্লিওটাইড। এখন এই নিউক্লিওটাইড থেকে এই নিউক্লিওটাইডের দূরত্ব কত হবে? 3.4 অ্যামস্ট্রং। তাহলে এই যে এদের মধ্যে গ্যাপটা কত? 3.4 অ্যামস্ট্রং। এর কারণ হচ্ছে প্রত্যেকটা ঘূর্ণনে 10টা করে নিউক্লিওটাইড আছে। আর ঘূর্ণনের দৈর্ঘ্য কত? ঘূর্ণনের দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যামস্ট্রং। তাহলে একটা নাইট্রোজেন বেস থেকে আরো একটা নাইট্রোজেন বেজের যে দূরত্ব, সেটা হবে 3.4 অ্যামস্ট্রং। এবং বলছে দেখো যে এবং এর যে আমাদের এই ডিএনএর যে ব্যাস আছে, সব জায়গায় আমাদের এখানে হেলিক্সের, ডবল হেলিক্সের ব্যাস সর্বত্র 20 অ্যামস্ট্রং। এর ব্যাসটা কত? 20 অ্যামস্ট্রং। পুরাটার যে ব্যাস কত? ডিএনএর ডবল হেলিক্সের ব্যাস, এগুলো সব ইনফরমেশন তোমাদের জানা লাগবে। ডিএনএ এর ডবল হেলিক্সের ব্যাস সর্বত্র 20 অ্যামস্ট্রং, মনে থাকবে? এবার চলে আসি, এটা কিন্তু আমাদের চলে গেল এর কেমিক্যাল স্ট্রাকচার। আমরা এখন একটু ভৌত স্ট্রাকচার বলবো। দেখো এইখানে এটা আমরা বললাম যে দেখতে অনেকটা কিসের মতো? প্যাঁচানো সিঁড়ির মতো। তুমি যদি দেখো তাহলে মনে হবে যে এটা একটা দ্বিসূত্রী গঠন, দ্বিসূত্র পলিনিউক্লিওটাইডের গঠন, এবং এটা দেখতে অনেকটা প্যাঁচানো সিঁড়ির মতো। তারপরে বলছে এই ক্ষেত্রে বলছে ক্ষারগুলো শায়িতভাবে, ক্ষার কোনগুলো? ক্ষার হচ্ছে এই যে বেজ, এগুলো না, নাইট্রোজেন বেজ। ক্ষারগুলো বলছে শায়িতভাবে প্রধান অক্ষের সাথে কি করা থাকে? অক্ষের সাথে লম্বভাবে অবস্থান করছে। অর্থাৎ ডিএনএর বাইরের দিকের বন্ড দুইটি প্রধান অক্ষ, এগুলোকে যদি আমরা প্রধান অক্ষ ধরে থাকি বাইরের দিকের, তাহলে এর সাথে এরা কিন্তু লম্বভাবে কি হচ্ছে? শোয়ানো আছে। শায়িত মানে কি? শোয়ানো আছে, ঠিক একটা সিঁড়ির মতো। দেখো ধাপ ধাপ করে, এটা আমাদের কি? প্রধান অক্ষ। এর সাথে নাইট্রোজেন বেসগুলো কেমন ভাবে আছে? শোয়ানো আছে। হচ্ছে ডিএনএ অণুর বাইরের দিকের বন্ড দুইটি, মানে প্রধান অক্ষ পরপর সুগার ও বেস দিয়ে গঠিত। এই স্ট্রাকচারটা খেয়াল করো, এটা সুগার আর এটা হচ্ছে অজৈব ফসফেট, আবার সুগার, অজৈব ফসফেট। এটা আমাদের বাইরের দিকের বন্ড।
এটাকে আমরা প্রধান অক্ষ বলছি। এই প্রধান অক্ষের সাথে কে শোয়ানো অবস্থায় আছে? নাইট্রোজেন বেস গুলো লম্বভাবে শায়িত অবস্থায় আছে। এইটুকু বুঝতে পেরেছো তোমরা? রোয়েনা, ক্লিয়ার হয়েছো? জি মিস। আচ্ছা, সবাই বুঝতে পেরেছো না? তাহলে কোনো সমস্যা নেই। আমাদের মনে রাখতে হবে প্রধান অক্ষ বাইরের দিকে থাকবে, প্রধান অক্ষের সাথে নাইট্রোজেন বেসগুলো কেমন ভাবে আছে? শোয়ানো ভাবে বা শায়িত ভাবে এই অক্ষর সাথে লম্ব ভাবে এরা কি করছে? অবস্থান করছে। এর ভেতরের দিকে নাইট্রোজেন বেস আছে, যেটা বললাম শায়িত ভাবে থাকে। এর দৈর্ঘ্য কয়েক মাইক্রন থেকে কয়েক সেন্টিমিটার হয়ে থাকে। তারপরে দেখো ডিএনএ ডবল হেলিক্সের ব্যাস সর্বোচ্চ 20 অ্যামস্ট্রং, এটাও আমরা বলেছি। ডিএনএ ক্রোমোজোমের প্রধান স্থায়ী পদার্থ, এটা লাইনটা খুব ইম্পর্টেন্ট, দাগাবে 258 পৃষ্ঠায় বলছে ডিএনএ ক্রোমোজোমের প্রধান উপাদান এবং বংশগতির রাসায়নিক ভিত্তি। ডিএনএ জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রকৃত ধারক বাহক, যা জীবের চারিত্রিক বৈশিষ্ট্য সরাসরি বহন করে পিতামাতা থেকে সন্তান সন্ততিতে নিয়ে যায়। বলতে পারে ডিএনএ কে রাসায়নিক বংশগতির রাসায়নিক ভিত্তি বলা হয় কেন? কেন রাসায়নিক বংশগতির রাসায়নিক ভিত্তি? এই কারণের বংশগতির রাসায়নিক ভিত্তি যে এ কি করছে, বংশ পরম্পরায় কি হয়, বৈশিষ্ট্যগুলো এক বংশ থেকে আরেক বংশে কি হচ্ছে, নিয়ে যাচ্ছে, বহন করে নিয়ে যায়। ঠিক আছে? তাহলে ডিএনএ থেকে প্রশ্ন আমি লিখে দিই। ডিএনএ থেকে ডিএনএ এর রাসায়নিক গঠন ও লিখেছি, এটাই তোমাদের মেন। ডিএনএ এর রাসায়নিক ও ভৌত গঠন কি? চিত্র সহ ব্যাখ্যা করো। এটা কিন্তু তোমাদের HW হবে, হ্যাঁ, এটাই আমাদের আজকের মূল। এরপরে চলে আসি ডিএনএ আমরা কি করব, চিত্র আঁকাতে হবে। হোমওয়ার্কটা উঠিয়ে নাও, চিত্র সহ। এরপরে দেখো আমরা চলে আসছি আরএনএ। আমরা তো এর আগেও বলেছি যে নিউক্লিওটাইড দুই ধরনের, একটা ডিএনএ ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এর পূর্ণ রূপ কি? ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড। আরএনএ রাইবো নিউক্লিক অ্যাসিড। তাহলে আমরা বলছি নিউক্লিক অ্যাসিড দুই ধরনের, একটা ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড আর একটা হচ্ছে রাইবো নিউক্লিক অ্যাসিড। এখন আমি রাইবো নিউক্লিক অ্যাসিড অর্থাৎ আরএনএ পড়াবো। দেখো আরএনএটাও আমাদের দেহের মধ্যে বিভিন্ন কাজ করে থাকে। এটাও অধিকাংশ আরএনএতে একটি পলিনিউক্লিওটাইডের সূত্র থাকে। ওটা যেমন ডবল হেলিক্স ছিল, এটা একটা পলিনিউক্লিওটাইডের গঠন। তোমাদের বইয়ের 261 পৃষ্ঠা চলে আসো, দেখো যে এটা কি হচ্ছে, পলিনিউক্লিওটাইড, একটি পলিনিউক্লিওটাইডের সূত্র। এতেও কি কি আছে? এটাও কিন্তু 5 কার্বন বিশিষ্ট রাইবোজ সুগার আছে, এখানে নাইট্রোজেন বেস আছে এবং অজৈব ফসফেট আছে। কিন্তু এর সাথে একটা পার্থক্য আছে, এর সাথে ডিএনএর সাথে আরএনএর নাইট্রোজেন বেজের পার্থক্য আছে। ঠিক আছে? এখানে আমাদের আরএনএর ক্ষেত্রে ইউরাসিল থাকবে, থায়ামিনের পরিবর্তে আমরা যেমন এটি লিখি না, এটি অ্যাডেনিন আর থায়ামিন, সাইটোসিন আর গুয়ানিন। এটা কিসের? এটা হচ্ছে ডিএনএ এর। আর আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিনের সাথে ইউরাসিল যুক্ত হয় আর সাইটোসিনের সাথে গুয়ানিন যুক্ত হবে। এটা কাদের ক্ষেত্রে হয়? এটা হয় আরএনএ এর ক্ষেত্রে। তোমাদের আরএনএ কিন্তু বড় প্রশ্ন আসে না, আরএনএ থেকে এমসিকিউ আসে। আর আরএনএ কি, আরএনএ এই, তাছাড়া আর বেশি কিছু আসে না। 2 মার্কের প্রশ্ন আসতে পারে ডিএনএ আর আরএনএ এর মধ্যে পার্থক্য। দেখো এখানে কি বলা হলো, অ্যাডেনিন এবং ইউরাসিল, এখানে থায়ামিনের পরিবর্তে এই যে টি,
থায়ামিনের পরিবর্তে আরএনএ তে কি থাকে? ইউরাসিল থাকে। এটা তার একটা মূল পার্থক্য ডিএনএ এর সাথে, খুবই গুরুত্বপূর্ণ। যেখানে ডিএনএ থাকে না সেখানে আরএনএ আমাদের বংশগতির বাহক হিসেবে কাজ করে, সে জায়গাতে বংশগতি বস্তু হিসেবে আরএনএ গুলো কাজ করবে। কিছু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে আরএনএটা আরএনএ স্থায়ী পদার্থ হিসেবে তাদের দেহে অবস্থান করে। কিছু সংখ্যক ভাইরাসের ক্ষেত্রে যেমন টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস, তারপরে বলছে টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসের ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? আরএনএটাকে স্থায়ী পদার্থ হিসেবে দেখতে পাই। ঠিক আছে, এইটুকু তোমরা ক্লিয়ার হয়েছো? আমি এখন জিন পড়াবো আজকে। এটার পর পর আমরা জিনে চলে আসব। জিন আমাদের 1 মার্কের প্রশ্ন আসে, জিন কি? জিন আমরা বলছি তাকে, জিন হচ্ছে আমাদের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে আমরা কি বলে থাকি? জিন বলে থাকি। কি বললাম? বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক। অর্থাৎ তোমার চোখের রং, মানে আমাদের এই যে চোখের রং, চুলের রং, চামড়ার গঠন, এগুলো কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? এগুলো কিন্তু আমাদের জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। কি দ্বারা নিয়ন্ত্রিত হয়? জিন দ্বারা নিয়ন্ত্রিত হয়। হ্যাঁ, এই যে জিন দ্বারা যে নিয়ন্ত্রিত হচ্ছে, এখন জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে আমাদের এই যে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একক জিন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এই বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককেই আমরা কি বলছি? জিন বলছি। তাহলে তুমি সংজ্ঞায় কি বলবে? সংজ্ঞা বলবে হচ্ছে যা জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে আমরা কি বলে থাকি? জিন বলে থাকি। জীবের জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী একককে জিন বলে থাকি। জিন বলে। কয় ধরনের জিন? কয় ধরনের জিন? 2 ধরনের জিন, একটা প্রকট জিন আর একটা প্রচ্ছন্ন জিন। প্রকট জিন 2 নাম্বার, প্রচ্ছন্ন জিন। শিক্ষার্থী বন্ধুরা দেখো, প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন কাকে বলে? প্রকট জিন হচ্ছে পিতামাতার বৈশিষ্ট্যগুলো যখন সরাসরি পরবর্তী বংশধরে প্রকাশ পায়, তাকে আমরা কি বলে থাকি? প্রকট জিন বলে থাকি। বুঝতে পারলে? অর্থাৎ তোমার মা বাবার চুলের রং কালো, তাহলে তোমার চুলের রঙও কেমন হবে? কালো হবে। তাহলে এই ধরনের জিনকে আমরা কি বলবো? প্রকট জিন বলবো। অর্থাৎ পিতামাতার বৈশিষ্ট্যগুলো পরবর্তী বংশধরে সরাসরি যে প্রকাশ পায়, এটাকে আমরা প্রকট জিন বলে থাকি। বুঝতে পেরেছো? এরপরে চলে আসো প্রচ্ছন্ন জিন। প্রচ্ছন্ন জিন আমরা বলছি যে পিতামাতার বৈশিষ্ট্যগুলো প্রথম বংশধরে প্রকাশ না পেয়ে পরবর্তী বংশধরে এসে কি প্রকাশ পায়, তাকে আমরা কি বলে থাকি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে থাকি। প্রথম বংশধরে প্রকাশ না পেয়ে দ্বিতীয় বংশধর অর্থাৎ তার সন্তানে এসে প্রকাশ পায়, তাকে আমরা কি বলে থাকি? প্রচ্ছন্ন
বৈশিষ্ট্য বলে থাকি, এটা তোমাদের বইয়ের মধ্যে সেইভাবে দেওয়া নেই। হ্যাঁ, প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, প্রচ্ছন্ন জিন কাকে বলে? তবে প্রকট জিনটাই তোমাদের প্রশ্ন আসে। প্রচ্ছন্ন জিন আমরা বলেছি প্রথম বংশধরে কি হবে না, প্রকাশ না পেয়ে পরবর্তী বংশধরে এর 3 ভাগের 1 ভাগ প্রকাশ পায়। কত? 3 ভাগের 1 ভাগ। 4 জনের ভেতরে একজন প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের অধিকারী হবে, তাহলে 1/4। ঠিক আছে, 4টা সন্তান হলে তার একটার মধ্যে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশ পাবে। এরপরে চলে আসে, এরপরে দেখো আমরা বলছি জিন কাকে বলে। জিন কাকে বলে? না সরি, লোকাস। জিন তো আমরা কাকে বলে শিখলাম। জিন কি? জিন কয় ধরনের? 2 ধরনের, প্রকট আর প্রচ্ছন্ন। প্রকট বৈশিষ্ট্য সরাসরি প্রথম বংশধরে প্রকাশ পাবে। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রথম বংশধরে প্রকাশ না পেয়ে পরবর্তী বংশধরে অর্থাৎ দ্বিতীয় বংশধরে 1/4 প্রকাশ পাবে। স্পষ্ট হলো কি? 1/4 প্রকাশ পাবে, তাকে আমরা কি বলছি? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলছি। এখন আমরা শিখবো হচ্ছে লোকাস কি। লোকাস কি, এটাও তোমাদের ছোট্ট প্রশ্ন আসে। লোকাস হচ্ছে ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে। কি লিখবে? ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলছে? লোকাস বলে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে, যে স্থানে জিন অবস্থান করে, ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে কি বলে? তাকে লোকাস বলে। ক্রোমোজোমের যে স্থানে জিন অবস্থান করে তাকে আমরা কি বলেছি? লোকাস। লোকাস বলা হয়ে থাকে। তাহলে আজকে আমি যেটুকু পড়ালাম তোমাদের কি কারো কোনো সমস্যা আছে? বুঝতে পেরেছো সবাই? আমি আরেকবার বলি যে এইখানে তোমাদের আমি আজকে পড়ালাম 257 পৃষ্ঠার ডিএনএ থেকে আমাদের 262 পৃষ্ঠার 261 পৃষ্ঠার আমাদের জিন পর্যন্ত পড়া। তার ভেতরে ডিএনএ এর রাসায়নিক ও ভৌত গঠন, তারপরে লোকাস কি, জিন কি। প্রশ্নগুলো লিখো। লোকাস কি, জিন কি, প্রশ্নগুলো লিখে নাও। ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। ওকে, লোকাস কি, জিন কি, ডিএনএ ও আরএনএ এর মধ্যে পার্থক্য। প্রকট ও প্রচ্ছন্ন জিন কাকে বলে? প্রকট ও প্রচ্ছন্ন জিন কাকে বলে? এটা তোমাদের কি আজকের এইচডব্লিউ। আচ্ছা, বলো, কারো যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাও, আমি আবার বুঝিয়ে দিচ্ছি যে ম্যাডাম এই জায়গা বুঝতে পারিনি। তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।